বিয়ের ৩ দিনের মাথায় পূর্ণতার স্বামী বিদেশে পাড়ি জমায়। আজ দীর্ঘ ৫ বছর পর পূর্ণতার স্বামী বিদেশ থেকে বাড়ি আসছেন। ঘরে ছেলে এত বছর পর ঘরে আসছে, এজন্য বাড়িতে আনন্দের জোয়ার নেমে এসেছে। সবাই আনন্দে ছোটাছুটি করলেও এখানে পূর্ণতার মাঝে কোনো আনন্দ বিরাজ করছে না। পূর্ণতা খুব ভালো করেই জানে ওর স্বামী ওকে পছন্দ করে না, এমনকি ওকে বউয়ের অধিকার অবধি দেয়নি। বিদেশে গেছে ৫ বছর হয়েছে, তাদের বিয়েরও ৫ বছর হলো। এতটা সময় গিয়েছে, কিন্তু ওর স্বামীর ওর সাথে যোগাযোগ খুব সীমিত হয়েছে। প্রথম প্রথম স্বামীর জন্য কাঁদত, কেন তাকে এইভাবে ফেলে গেল। বিয়েতে রাজি না থাকলে বিয়েটা করে তার জীবন নষ্ট করার কি দরকার ছিল। শুধু শুধু বিয়ের তকমা লাগিয়ে ওকে সবার কাছে অপয়া করে দিল। স্বামী ধরে রাখতে পারেনি এসব বলে মানুষের কম কটু কথা তো ওকে হজম করতে হয়নি। পূর্ণতা রান্নাঘরে ঢুকে দেখলো শাশুড়ি খুব যত্ন সহকারে খাবার রান্না করছে। দেখে ওকে একগাল হেসে বললেন, যাও সুন্দর করে রেডি হয়ে থাকো, সুন্দর করে সাজগোজ করিও, কতদিন পর ছেলেটা আসছে। আজ আর রান্নাঘরে এসে নিজের সুন্দর মুখটা কালশেটে করে ফেল না। পূর্ণতা কিছু বলতে চাইল, কিন্তু তিনি হাত দিয়ে থামিয়ে তৈরি হতে বলল। পূর্ণতা তাকে মায়ের মতো সম্মান করে, তার জন্যই স্বামীর অবহেলা পেয়েও শ্বশুর বাড়ি ছেড়ে যেতে পারেনি। পূর্ণতা তার কথা অমান্য করতে পারবে না। ও শুধু ভাবে, এত ভালো একজন মায়ের এমন ছেলে কিভাবে হলো। পূর্ণতা রুমে এসে বসে রইল। কিসের সাজগোজ, কিসের কি, কিচ্ছু করবে না। করলেও কি তিনি দেখবে? কখনোই না। ৫ বছর আগে যে তার বাসার ঘরে থাকা বউয়ের দিকে ফিরে তাকায়নি, আজ এত বছর পর এসে সে ওর দিকে তাকাবে? অসম্ভব। পূর্ণতা সাজতে না চাইলেও কি হবে, ওর ননাসের বড় মেয়ে আয়রা জোর করে ওকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিল। ও দাঁতে দাঁত চেপেছিল, কিন্তু কিছু বলার সাহস পায়নি। দুপুর ৩টায় পর গাড়ি এসে হর্ন বাজিয়ে জানান দিল তিনি এসেছেন। মানুষটা চলে এসেছে। পূর্ণতার বুক টিপ টিপ করছে। ২ বছর আগে তার সাথে ওর কথা হয়েছিল শেষবার। শাশুড়িমা জোর করে কথা বলতে দিয়েছিল। সে ঝগড়া করে বলেছিল, আমার কাছে আর কোনোদিন ফোন দিলে সে নাকি আর কোনোদিন তার বাবা মায়ের সাথেও যোগাযোগ করবে না। সেদিনের পর আর কেউ আমার কাছে ফোন দিত না। আমিও নিজের মতো চলতেছিলাম। তার আশা আমি ছেড়ে দিয়েছি সেই দিনই। মামি মামি বলে আমার সেই ভাগ্নে ডাকতে এলো, আমাকে জোর করে টেনে নিয়ে এলো ড্রয়িং রুমে। সোফায় বসে আছে আমার সেই ৫ বছর আগে বিবাহ করা স্বামী। ৫ বছরে তার শরীরের গঠন অনেক পরিবর্তন হয়েছে। আগের থেকে স্বাস্থ্য হয়েছে, গায়ের রং যেন ফর্সা হয়েছে আরেকটু। তাকে দেখতে দেখতে পূর্ণতা পাশে তাকালো, একটা মেয়ে বসে আছে। কে এই মেয়েটি? ওনার সাথে এসেছে? পূর্ণতার শাশুড়ি পূর্ণতাকে টেনে ছেলের সামনে নিয়ে বলল, দিদান, ওকে চিনতে পারছিস? দিদান পূর্ণতার দিকে তাকিয়ে কিছু মনে করার চেষ্টা করে বলল, এটা কে মা? ও কি বড় আপুর মেয়ে আয়রা? দিদানের কথা শুনে সবাই খিলখিলিয়ে হেসে উঠল। পূর্ণতা মনে মনে হাসছে। পূর্ণতার মনের হাসির সাথে বাস্তবে হাসির রেশ পাওয়া গেল। আয়রা হাসি মুখে এগিয়ে এসে বলল, মামু, এই যে আমি। তুমি মামিকে ভাগ্নি ভাবছো? বলেই হেসে দিল। দিদান কপাল কুঁচকে বলল, এটা আবার কোন মামি তোর? মামু, কি যে বলো না। এটা আমার দিদান মামার বউ, পূর্ণতা মামি, তোমার বউ। দিবান অবাক চোখে পূর্ণতার দিকে তাকালো। দিদানের পাশে বসা মেয়েটি অবাক চোখে তাকিয়ে আছে। দিদান ডুব গিলে বলল, কি সব বলছে মা? মজা করছো কেন তোমরা? ও তো আমার চাচাতো বোন। বউ বলল, মজা করার অভ্যাস আর তোমাদের খেলো না। যাই হোক, পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে তোমার ছেলের বউ শশী। সবাই চোখ কপালে তুলে তাকিয়ে আছে পাশে বসে থাকা মেয়েটির দিকে। মেয়েটি বসা থেকে উঠে দিদানের মাকে সালাম করতে চাইল। পূর্ণতা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বউ কথাটা শুনতে চমকে তাকালো। এই মানুষটা ওর নয়। ও জানে তাকে নিয়ে ওর কোনো আশা প্রত্যাশাও ছিল না। তবুও কেন আরেকজনকে বউ বলে পরিচয় করিয়ে দেওয়াতে ওর বুকটা কেঁপে উঠল। ওর চোখে কেন জল চিকচিক করে উঠল। পূর্ণতা শশীকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে যায়। শশী পায়ে হাত দিয়ে সালাম করে দিদানের মা আশালতাকে। আশালতা ছেলের দিকে বিস্ময়কর চাহনি দিয়ে তাকিয়ে আছে। উনি পূর্ণতার দিকে তাকাবে কি করে? মেয়েটা তো সব আশা ছেড়েই দিয়েছিল। তবু জোর করেছে তারা। তাদের নিজের ছেলের উপর বিশ্বাস ছিল। ভেবেছিল এতদিন পরে সে হয়তো স্ত্রীকে মেনে নেবে, কিন্তু ছেলে এটা কি করে নিয়ে এলো? এক স্ত্রী থাকতে আরেকটা বিয়ে করে নিয়ে আসছে। কেউ আর এগিয়ে এসে কথা বলল না দিদানের সাথে। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারপর সবাই যে যার কাজে চলে যায়। থমকে দাঁড়িয়ে থাকে আশালতা বেগম। ছেলের থেকে এমনটা কোনোদিন আশা করেনি। এইভাবে ছেলে তার
নাক কাটবে ভাবতে পারিনি। দিদান আর শশী দিদানের রুমে চলে যায়। আশালতা পূর্ণতার দিকে তাকিয়ে বলে, আমায় ক্ষমা করে দিস মা। দিদান এমন করবে আমি কল্পনাতেও ভাবিনি। নিজের ছেলেকে আমি চিনতে পারিনি। আমি তোমায় মায়ের জায়গা দিয়েছি। মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চেয়ে সেই জায়গাটা কেড়ে নিও না। ওনার প্রতি আমার চাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। তোমাদের মিথ্যা আশা নিয়ে থাকাটা এবার অন্তত বন্ধ হোক। উনি এই কাজটা করে ভালোই করেছেন। তোর কি হবে? আমরা যে তোর কাছে অপরাধী হয়ে গেলাম রে। আমার আবার কি হবে? তোমার ছেলে আমায় মেনে নেয়নি বলে কি আমার আর কোনো গতি হবে না? আমি একজন স্বনির্ভর মেয়ে, নিজের দায়িত্ব নিজে নিতেই পারি। তুই আমাদের কাছ থেকে চলে যাবি কিভাবে? কিভাবে থাকবো আমরা তোকে ছাড়া? তুই ছাড়া এই বাড়িটা যে খুব ফাঁকা রে। তুই তো আমার মেয়ে, বল না, তাই না? মাকে ছেড়ে চলে যাস না। মেয়ে হয়ে থাক না আমাদের সাথে। এটা সম্ভব না মা। তুমি নিজেও জানো স্বামীর বাড়ি মেয়ে হয়ে থাকা যায় না। এখানে থাকলে আমাকে অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হবে। আমি এখানে থাকতে পারবো না। ক্ষমা করো আমায়। আমাকে চলে যেতেই হবে। আমার ছেলেটা খুব বোকারে। খাঁটি সোনা রেখে সেই কি ধরে আনলো আমি জানি না। তোকেও আমি আটকাবো না, সেই অধিকারও আমার নাই। আমাদের জন্য এমনিতেই অনেক সহ্য করেছিস, আর না, এবার তুই সুখে থাক। চলেই তো যাবে, আর 2টা দিন পর যা। সাইমনের জন্মদিনের দিনটা আমাদের সাথে কাটিয়ে যা। পূর্ণতা রাজি হয়। শশী দিদানের রুমে এসে জহুরি নজরে রুমটা দেখছে। দিদান গামছা অনবরত। শশী কোনোভাবে আগের বিয়ের কথা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। শশী আলমারি খুলে মেয়েদের পোশাক দেখে। ড্রেসিং টেবিলের সামনেও মেয়েদের কসমেটিক। এসব কি দিদান? এত মেয়েলি জিনিস কেন তোমার রুমে? এটা তোমার রুমই তো। দিদান উত্তর দিতে পারছে না, ভয়ে ভীত হয়ে আছে। পূর্ণতা প্রবেশ করে তখন রুমে। আসলে ভাবি, আপনার স্বামীর রুমে আমি কয়দিন ধরে ছিলাম, এজন্য আমার জিনিসপত্র এখানে রয়ে গেছে। শশী অবাক সুরে বলল, তুমি এখানে থাকতে? হ্যাঁ, মানে উনি তো বিদেশ থাকতো, রুমটা খালিই ছিল, তাই আর কি থাকতাম। আপনারা চলে আসছেন, এবার আপনারাই থাকবেন। একটু বসেন, আমি সব নিয়ে যাচ্ছি। বলেই পূর্ণতা আলমারির থেকে সব ড্রেস বের করে আনে। নিজের সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে আসে। দিদান হা করে তাকিয়েছিল পূর্ণতার দিকে। এই মেয়েটা ওর বউ ছিল। সে এত সব জানার পরও এতটা স্বাভাবিক আছে ভাবতেই পারছে না। শশী সন্দেহ চোখে তাকিয়ে বলল, দিদান, মেয়েটার কথা আমার পছন্দ হলো না। ও তোমায় আমার স্বামী বলে সম্বোধন করলো কেন? চাচাতো বোনরা কি এইভাবে সম্বোধন করে? তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? পূর্ণতা শাড়ির সাথে শুয়েছে। বাসায় ওর দম আটকে আসছে। স্বামীকে খুব ভালোবাসে এমনটাও নয়, ভালোবাসার তেমন সুযোগও পায়নি। বিয়ের পর তাকে চেনার আগেই উদাও। তারপর একাই কাটলো 5টা বছর। 5 বছর পর আবার স্বামী নামক মানুষটার সাথে দেখা হলো, কিন্তু সেই আগের মতোই। আগের দূরত্বে তৃতীয়জন ছিল না, কিন্তু এবার কার দূরত্বে তৃতীয়জন আছে। আচ্ছা, ওর তৃতীয়জন কাকে বলা উচিত? যাকে ওর স্বামী বিয়ে করে নিয়ে এসেছে তাকে, নাকি নিজেকে? ভেতরে থেকে তাচ্ছিল্য হাসি বেরিয়ে আসতে চাইল। ও নিজেই তাদের জীবনের তৃতীয়জন। এটা কেন ও ভুলে যায়? পূর্ণতা আস্তে করে উঠে বসলো। নিঃশ্বাস আটকে রেখেছে। মনে হচ্ছে নিঃশ্বাসের শব্দ অতিরিক্ত শোনা যাচ্ছে। আর এই শব্দে যদি শাশুড়ি মার ঘুম ভেঙে যায়, সেই ভয়েই ওর শ্বাস আটকে উঠে দাঁড়ালো। তারপর পা টিপে দরজা খুলে বেরিয়ে এলো রুম থেকে। ও ঘুমাতে পারছে না। একেতে মনটা অশান্ত হয়ে আছে। তার মধ্যে আশালতা ঘুমের মধ্যে জোরে জোরে নাক ডাকে। তার পাশে কেউ ঘুমাতে পারে না, কিন্তু শাশুড়ি এত আদর করে ওকে নিয়ে শুয়েছে, ও মানাও করতে পারেনি। পূর্ণতা কি করবে ভাবতে ভাবতে কিচেনের দিকে হাঁটা ধরল। ড্রয়িং রুম পেরিয়ে কিচেনে যেতে হয়। রাতের খাবারটাও পূর্ণতা খেতে পারেনি ঠিকমতো। এখন কিছু খাবে ভাবলো, না খেয়ে কেন থাকবে? খুব বাজে কিছু কি ঘটেছে? কই না তো। ও কেন শোক পালন করবে? হাঁটতে হাঁটতে পূর্ণতা ড্রয়িং রুমে চলে আসলো। এসে ওর চোখ ছানা বড় হয়ে গেল। ও থমকে দাঁড়িয়ে পড়লো, চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামনে। দিদান সোফায় শুয়ে আছে। রাতে হালকা শীত শীত পড়ে দিদান ঘুমের মধ্যে জড়সড় হয়ে আছে। পূর্ণতা কত হয়ে এগিয়ে এলো খুব সাবধানে। তারপর দিদানের দিকে ভালো করে তাকালো। কি ব্যাপার, উনি বউ ফেলে একা এখানে ঘুমাচ্ছে কেন? দুজনকে ঝগড়া করে আলাদা ঘুমিয়েছে নাকি? কপাল কুঁচকে পূর্ণতা দিদানের দিকে তাকিয়ে আছে। ঘুমের মধ্যে মশার কামড় খেয়ে দিদান নড়ে
উঠতে চমকে উঠল পূর্ণতা। সোফার পেছনে নিজেকে আড়াল করে লুকিয়ে পড়ল বসে। দিদান নড়ছড়ে আবার ঘুমিয়ে গেছে। এটুকু সোফায় লম্বা চড়া মানুষটাকে ঘুমাতে ভালোই যুদ্ধ করতে হচ্ছে। দিদানের এই অবস্থা দেখে কেন জানি পূর্ণতার খুব বেশিই মজা লাগলো। ও মুখ চেপে ধরে ড্রয়িং রুম পেরিয়ে কিচেনে চলে এলো। কিচেনে এসে আর পূর্ণতা হাসি ধরিয়ে রাখতে পারল না। ও খিলখিলিয়ে হাসছে। ওর হাসির শব্দে এদিকে ঘুমিয়ে থাকা দিদানের ঘুম ভেঙে গেল। দিদান কপাল কুঁচকে হাসির শব্দ কোথা থেকে আসছে খুঁজছে। ঘুম ঘুম চোখে উঠে বসলো দিদান। তারপর হাসির আওয়াজ অনুসরণ করে কিচেনের কাছে আসতেই ও নিশ্চিত হয়ে গেল কেউ ওখানে থেকে হাসছে। ও কিছুটা ভয় পেল, কারণ ও সোফায় শুয়েছে। এটা কি কেউ দেখে ফেলেছে? লজ্জা ও ভয় মিশ্রিত করে দিদান কিচেনে প্রবেশ করতে দেখলো পূর্ণতা মুখ চেপে ধরে হাসছে। আচমকাই দিদানকে কিচেনে দেখে থমকে পূর্ণতা হাসি থামিয়ে দেয়, কিন্তু এখনও রেশ যায়নি। ও সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। দিদান পূর্ণতাকে দেখে কপাল কুঁচকে বলল, হাসছ কেন? পূর্ণতা হেসে বলল, আপনাকে বলবো কেন? আমার হাসি পেয়েছে, আমি হেসেছি। আপনার প্রবলেম কি? দিদান পূর্ণতার কথা শুনে রাগান্বিত স্বরে বলল, তুমি আমাকে সোফায় শোয়া দেখেছ, তাই না? এজন্য হাসছ? আপনার ধারণা এতটাও ভুল নয়। বলেই আবার হেসে উঠল পূর্ণতা। দিদান লজ্জায় মাটির সাথে মিশে গেল। কি বলে পরিস্থিতি ম্যানেজ করবে ভাবতে লাগলো। পূর্ণতা দিদানকে ফাঁস কাটিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে এনে গরম করতে লাগলো। আর দিদান থম মেরে সেখানে দাঁড়িয়ে আছে। পূর্ণতা বলল, দাঁড়িয়ে আছেন কেন? যান ঘুমান। দিদান বলল, আমাদের মধ্যে কিন্তু তোমার জন্য ঝগড়া হয়েছে। আমাকে তোমার জন্য বাইরে ঘুমাতে হয়েছে। পূর্ণতা কপাল কুঁচকে আশ্চর্য গলায় বলল, আমার জন্য কেন ঝগড়া হবে? আমি কি করলাম? দিদান বলল, তোমার সব কিছু আমার রুমে ছিল, তাই শশী সন্দেহ করেছে। তো এখানে আমার কি দোষ? বিয়ের পর থেকে তো আমি ওখানেই থাকি। থেমে ফের বলল, আপনি কি জানিয়ে এসেছে যে নতুন বউ নিয়ে আসবেন? পুরাতন বউকে রুম ত্যাগ করতে হবে? দিদান বলল, আমি তো জানতাম তুমি চলে গেছো। এত কিছুর পরও যে মাটি আঁকড়ে পড়ে থাকবে কে জানতো? দেখুন, আমি চলে যেতেই চেয়েছিলাম, কিন্তু আপনার আম্মা আমাকে যেতে দেয়নি। তার নাকি আপনার উপর অনেক বিশ্বাস, আপনি নাকি ফিরে এসে আমাকে মেনে নেবেন। তার জন্য আমাকে পড়ে থাকতে হয়েছে। আর আপনি তো তখন ছিলেন না। থাকলে হয়তো সব কিছু মীমাংসা করে আগেই চলে যেতে পারতাম। থাক, চিন্তা করবেন না। আমি আপনার গাড়ি চেপে বসবো না। আমাদের বিয়ের কথাটাও আপনার বউ জানতে পারবে না। আমি খুব শীঘ্রই চলে যাব, আর ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন। একদমে কথাটা বলে পূর্ণতা থামল। কথাগুলো বলে কেন জানে ওর অদ্ভুত রকমের শান্তি লাগতে শুরু করলো। বিয়ের 5 বছর 5টা কথাও স্বামীর সাথে বলতে পারিনি, কিন্তু আজকে পেরেছে। কথাগুলো হয়তো প্রেমের নয়, কিন্তু প্রশান্তির। দিদান হা করে পূর্ণতার কথা গিলল। ও ভাবেনি এত তাড়াতাড়ি পূর্ণতা ওকে ছাড়বে। ও ভাবছিল কিভাবে ওকে দিয়ে ডিভোর্স দেওয়াবে, কিন্তু এত সুন্দরভাবে পূর্ণতা রাজি হয়ে যাবে আর ওর পথ সহজ করে দেব কল্পনা করেনি। কল্পনার বাইরে কিছু ঘটলে মানুষ চমকায়। দিদানও থমকালো। পূর্ণতা খাবার প্লেটে নিয়ে খাচ্ছে। পেছনে থেকে কর্কশ কণ্ঠে কেউ একজন বলে উঠল, তোমরা এখানে কি করছো? শশীর কণ্ঠস্বর শুনতে দিদান চমকে উঠল। লাফিয়ে পেছনে তাকাতেই দেখল শশী রাগী চোখে ওর দিকে তাকিয়েছে। পূর্ণতা খাবার উঁচু করে দেখিয়ে বলল, ভাবি, খাচ্ছিলাম, তখন খেতে পারিনি, কিন্তু ঘুমের মধ্যে অনুভব করলাম না খেলে আমি ঘুমাতে পারবো না, তাই খেতে এসেছি। আমি আসলে এমনি খিদে সহ্য করতে পারি না। ছোট থেকে রাগ করলেও খাবার খেয়ে নিতাম। কখনো খাবার থেকে নিজেকে সরিয়ে রাগ অভিমান করতে পারি না। আর রাতে খাবার খাওয়া আগে থেকে অভ্যাস। মাঝরাতে উঠে ভূতের মতো খাবার খাই। দাঁত কেলিয়ে বলল পূর্ণতা। শশী পূর্ণতার রচনা কথা না কিলে দিদানকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েটার সাথে তুমি কি করছিলে দিদান? দিদান শশীর হাত ধরে বলল, বাইরে চলো বলছি। তুমি কি খালি ভুল জায়গা এসে ভুল বুঝবে নাকি? হাত ছাড়ো। এত রাতে তুমি এই মেয়ের সাথে কি করছিলে? স্পষ্টভাবে বলো। দিদান পূর্ণতার সামনে শশীর এমন ধমক খেয়ে লজ্জায় লাল হয়ে উঠল। পূর্ণতা খাচ্ছে আর হা করে ড্রামা দেখছে, যেন এমন করে দুজনের দিকে তাকিয়ে আছে। আমি তো সোফায় ঘুমিয়েছিলাম। হঠাৎ কিচেনে থেকে আওয়াজ পাই আর নিজেরও পানির পিপাসা পায়, তাই এসেছিলাম। এসে দেখি ও খাচ্ছে। ও আমার বোন শশী, তুমি ভুল বুঝো কেন? শশী রাগী গলায় বলল, মায়ের পেটের বোন তো না।
বোন বউ হতে কতক্ষণ? মাঝরাতে তুমি এই মেয়ের সাথে দাঁড়িয়ে কি এমন কথা বলছিলে বুঝি না আমি? আমাকে বোকা পেয়েছ? দিদান শশীর হাত ধরে টেনে ওকে বাইরে নিয়ে এলো। দুজনের ঝগড়া দেখতে দেখতে খাচ্ছিল পূর্ণতা। দুজনে চলে যেতে আফসোস করে বলিস, কি সুন্দর নাটক দেখতে দেখতে খাচ্ছিলাম, আমার খাওয়া শেষ হওয়ার আগেই কেন চলে গেল? শশীকে দিদান রুমে এনে বলল, তোমার জন্য ওর সামনে আমাকে লজ্জায় পড়তে হয়েছে। আমি সোফায় ঘুমিয়েছি, ওটাও দেখে ফেলেছে। কথা ঘুরাবে না তুমি। ওই মেয়ের সাথে কি কথা বলেছিলে? আচ্ছা, তোমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না তো? আসতেই ওকে বউ বলে পরিচয় দিল। আচ্ছা, দুজনের বিয়ে ঠিক ছিল না তো? চাচাতো মামাতো ভাই বোনদের মধ্যে এসব হয়ে থাকে, আমি জানি। পাগল তুমি? আমি ওকে পছন্দ করলে তোমাকে কেন বিয়ে করতে চাই? আমি তোমাকে ভালোবাসি, বুঝো না কেন? রুমে থাকা নিয়ে ঝামেলা না করলে কি এসব হতো? শশীর আগে দুঃখে বলল, রুমেই থাকো, আমার কাছাকাছি আসার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না, মনে রেখো। বলেই শশীর আগে বিছানায় শুয়ে পড়ল। আর দিদান চুপ করে দাঁড়িয়ে আছে, ব্যালকনিতে গিয়ে বসে রইল। পূর্ণতা খাওয়া দাওয়া শেষ করে এসে দেখলো দিদান নেই, কিন্তু তার বালিশ সেখানেই পড়ে আছে। ও বালিশ হাতে নিয়ে হাঁটা দৌড়লো, দিদানের রুমে নক করতে লাগলো। শশী উঠে দরজা খুলল, বিরক্ত হয়ে এই বাসায় এত ঝামেলা কেন অসহ্য হয়ে গেল একদিনে। এদিকে দিদানও ব্যালকনিতে থেকে এগিয়ে এসেছে, এখন আবার দরজা নক করে কে দেখতে। পূর্ণতা বালিশ এগিয়ে দিয়ে বলল, এটা ড্রয়িং রুমেই ফেলে এসেছেন। সকালে উঠে এটা দেখলে তো সবাই কি না কি ভাববে, তাই আমি দিতে এলাম। শশী একটানে বালিশ নিয়ে বলল, থ্যাংক ইউ বলে মুখের উপর দরজা আটকে দিল। পূর্ণতা শক্ত হয়ে বন্ধ দরজার সামনেই দাঁড়িয়ে রইল। ভোর সকালে বাসায় লঙ্কা কাণ্ড ঘটে গেল। ভোর সকালেই শশী রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। রাগের সঠিক কারণ বাসার কেউ জানে না, শুধু দেখা গেছে শশী রেগে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, আর তাকে থামানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে দিদান। পূর্ণতা সহ সবাই তাদের কাণ্ড কারখানা দেখছিল। আয়রা পিস পিস করে পূর্ণতাকে বলে, মামি কি হলো ব্যাপারটা? পূর্ণতা বলল, তোমার নতুন মামি হয়তো তোমার মামার উপর রাগ করে বাসা থেকে চলে গেল। এখন কি হবে? কি আর হবে, একটু পরেই দেখবে তোমার মামা তাকে হাতে পায়ে ধরে বাসায় নিয়ে আসছে। তোমার কষ্ট লাগছে না এসব দেখে? পূর্ণতা আয়রার দিকে সরাসরি তাকিয়ে বলল, কষ্ট লাগবে কেন? তোমার হাজব্যান্ড তোমাকে রেখে আরেকজনকে আহ্লাদ করছে, তা দেখে কি খারাপ লাগছে না? অবাক স্বরে বলল আয়রা। না, উল্টো তাদের আধিক্যতা দেখে মজা পাচ্ছি। তোমার মামার প্রেমে আমি দেওয়ানা না, তার কিছুতেই আমার কিছুই আসে যায় না। আয়রা আর কিছু বলল না। আশালতা বিড়বিড় করে বলছেন, ভালো হয়েছে আপু নিজে থেকে বিদায় হয়েছে। পূর্ণতা আশালতার দিকে তাকিয়ে বলল, মা বাড়ির বউকে আপদ বলছো? তুমি কি এখন দরজাল শাশুড়ি হবার ট্রেনিং নিচ্ছ? তাই নিতে হবে। আশালতার কথা শুনে পূর্ণতা খিলখিলিয়ে হেসে উঠল। দিদান শশীর পিছু এসে বলল, তুমি কিন্তু এখন বেশি করছো শশী। তুমি রাতে আমাকে টাচ করলে কেন? বলেছিলাম না বিয়ের আগে এসব করবে না? একটা সুমিই তো খেয়েছি, এত রাগ করছো কেন? এখন আমি এখানে থাকলে তুমি আর অনেক কিছু করতে চাইবে। বিয়েটা এখনো হয়নি, মাথায় রেখো। আর তোমার মাকে নিয়ে আমাদের বাসায় আসবে প্রস্তাব নিয়ে। বিয়ের পরই আর এই বাসায় আসব। কি বলছো? আমরা চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসি। ওসব করতে গেলে বাসায় জেনে যাবে বিয়ে না করেই মিথ্যা বলেছি। তখন কি হবে ভাবো। মায়ের চোখে আর ছোট হতে চাই না। আমি কোনো রাস্তার মেয়ে না দিদান, তুমি আমাকে একটু বিশ্বাস করো না শশী। এতদিন ধরে বিয়ে নিয়ে জ্ঞান জ্ঞান করেছি, তুমি শুনোনি। বাসায় আসলে মিথ্যা বলালে, এখন আবার আয়োজন করে প্রস্তাব দিয়ে বিয়ের কথা বলছো। বিশ্বাস করতে পারি না, কারণ আছে, তুমি সেটা জানো। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, এবার যা বললাম তাই করবে। আসছি বলেই শশী অটোতে উঠে চলে গেল। দিদান অটোর দিকে তাকিয়ে থম মেরে দাঁড়িয়ে আছে।
পূর্ণতা দেখলো দিদান একাই বাসায় আসছে। ওর কপাল কুঁচকে এলো। ও দীর্ঘায় দিদানের দিকে এগিয়ে এলো। আপনার বউ কই? দিদান পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার চোখে মুখে তাচ্ছিল্য ফুটে উঠেছে। খুব লজ্জা পেল দিদান। পরিস্থিতি সামলাতে মাকে ডেকে বলল, মা, শশী ওর মাকে দেখতে গেছে। পূর্ণতা বলল, দেখে মনে হলো আপনার সাথে রাগ করে গেছে। দিদান কাঁচুমাচু মুখ করে বলল, আরে না, তোমার ভুল ধারণা হয়েছে হয়তো। দিদান নিজের রুমে চলে এলো। শশীর উপর প্রচণ্ড রাগ হচ্ছে। এভাবে ওকে নিয়ে খেলছে, যখন যা মন চাচ্ছে তাই করছে। কেমন বিপদে ফেলে ও চলে গেল। এখন আবার আয়োজন করে সম্বন্ধ নিয়ে বিয়ে করতে হবে। সব কিছু কি খেলা পেয়েছে? নিজের মনে নানান কথা বলে দিদান রাগে ফুঁসছে। রাগে কি করবে বুঝতে পারছে না। রুমে পায়চারি করছে। হঠাৎ কিচেনে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসতে দিদান পায়চারি থামিয়ে স্থির হয়ে দরজার দিকে তাকালো। পূর্ণতা দরজা একটু ফাঁক করে ওর দিকে তাকিয়ে বলল, আসতে পারি? আসো। থমকানো কণ্ঠে বলল দিদান। পূর্ণতা ভেতরে ঢুকে চারপাশে চেক করে বলল, এ কি, ভাবির সব জিনিস নিয়ে কি একেবারে চলে গেল নাকি? দিদান তো খেয়ালই করেনি এসব। ও খেয়াল করে দেখলো আসলে শশী সব নিয়ে গেছে। দিদান নিশ্চুপ হয়ে আছে। তাই পূর্ণতা বলল, মা আপনাকে ডাকছে, আসুন। পূর্ণতা চলে গেল। দিদান শশীর নাম্বারে কল দিয়ে ওকে জিজ্ঞাসা করতে চাইল সব কিছু নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল, কিন্তু করল না। ফোন রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ও মায়ের কাছে আসলো। আশালতা ওকে বলল সবার সাথে শপিংয়ে যেতে। দিদানের মন মেজাজ খারাপ হয়ে আছে, কিন্তু মায়ের কথার অমান্য করতে ইচ্ছে করল না। বাসায় আসার পর যখন থেকে জানতে পারছে শশী ওর বউ, তখন থেকে বাসায় কেউ তেমন কথা বলছে না ওর সাথে। ও ব্যাক করে কি আনছে সেটাও কেউ দেখলো না আগ্রহ করে, অথচ আসার খবর পেতেই সবাই কত কিছুর আবদার করেছিল। দিদান বিকেলে সবার সাথে মার্কেটে গেল। আয়রাকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর সাইমনের জন্মদিন, তাই মোটামুটি কেনাকাটা করা হলো। সন্ধ্যায় ছোট সাইমনের জন্মদিন উপলক্ষে বাড়ি সাজানো হলো। সব কিছু রেডি করা হলো। সব কিছু এক হাতে পূর্ণতা করলো। সবার সাথে পূর্ণতার এত সুন্দর বন্ডিং দেখে দিদানও চমকালো। মেয়েটা ভালোই বিড়বিড় করে বলল। ও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে শুধু ঘুরে সব কিছু দেখছে। সাইমন কেক কেটে সবার আগে পূর্ণতাকে খাইয়ে দিল। পূর্ণতা হেসে ওকেও খাইয়ে দিল। তারপর ওর জন্য অনেক গিফট দিল ওর হাতে। গিফটের কথা ভুলেই গিয়েছিল দিদান। তাড়াতাড়ি রুমে গিয়ে লাগেজ নিয়ে আসলো। তারপর সব বের করলো, সবার জন্য যা যা এনেছে। শশী চলে গেছে তাই সবাই একটু সন্তুষ্ট। তাই সবাই কার জন্য কি এনেছে নিতে আসলো। পূর্ণতাও দাঁড়িয়ে আছে। সবাইকে সব দিয়ে দিল, কিন্তু পূর্ণতার জন্য কিছুই আনেনি। এটা তো স্বাভাবিক। ও এই বাসায় আছে এটাই তো দিদান জানতো না, জানলেও আনতো না। পূর্ণতা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আশালতা নিজের শাড়ি ফেরত দিয়ে বললেন, লাগবে না আমার তোর জিনিস। তোর জিনিস তোর বউকে দিস। বলেই তিনি চলে গেলে গম্ভীর মুখে নিজের রুমে। আয়রা বলল, মামু, তুমি মামির জন্য কিচ্ছু আনোনি। এটা কি তুমি ঠিক করেছ? একটা জিনিস আনলে কি এমন হতো? তোমার জিনিস আমারও নিতে ইচ্ছে করছে না। বলে আয়রা ফেরত দিয়ে দিল ওকে দেওয়া আইফোন। পেছনে থেকে আয়রার মা মেয়েকে টেনে বলল, মামা এত ভালোবেসে দিয়েছে নে। আয়রার মা একটু লুবি টাইপের। বাইরে না জানিয়ে বউ নিয়ে আশায় রাগ করেছিল, কিন্তু দামি দামি জিনিস পেয়ে তিনি গলে গেছেন। শুধু আশালতার মনকে গলাতে পারল না। দিদানের হাত থেকে ফোন নিয়ে তিনি মেয়ের হাতে দিলেন। সবাই এখন আহ্লাদ করছে দিদানকে। পূর্ণতা দীর্ঘায় জায়গা ত্যাগ করলো। আশালতা রুমে এসে কাঁদছে ছেলের কাজে। এত কষ্ট করে ছেলে মানুষ করেছে, কিন্তু ছেলেটা অমানুষ তৈরি হয়েছে। পূর্ণতা এসে তাকে কাঁদতে মানা করল। তিনি থামলেন না। পূর্ণতা নিজের প্রয়োজনীয় সব গোছগাছ করতে লেগে পড়ল। আয়রা তখনই রুমে এসে বলল, মামি তুমি যেও না প্লিজ, আমাকে আগামীকাল দেখতে আসবে, তুমি এখন যেও না। পূর্ণতা বলল, আজ জন্মদিন তাই আটকে দিলে, আগামী পাত্র আসবে তাই থাকতে বলছো। 2 দিন পর বিয়ে ঠিক হতে পারে, তার জন্য আবার থাকতে বলবে।
আমার মন আর টেকছে না, বিলিভ মি। তোমার কষ্টটা বুঝতে পারছি মামি, কিন্তু তাও থাকো না। আয়রা আর আশালতা জোর করায় আবার পূর্ণতাকে রাজি হতে হলো। পরদিন আয়রাকে দেখতে আসলো ছেলের মা বাবা এসেছে। ছেলে হাই স্কুলের টিচার, নাম শরণ। সবাইকে বসার ঘরে বসতে দেওয়া হয়েছে। ভেতরে বসে পূর্ণতা সব সাজাচ্ছে। আয়রা সুন্দর করে শাড়ি পরে রেডি হয়েছে। পূর্ণতা ফলে ট্রে এনে রাখলো তাদের সামনে। তার একটু পর আয়রাকে নিয়ে আসলো। পাত্রপক্ষের সাথে আশালতা, দিদান ও আয়রার বাবা বসে আছে। আয়রাকে ওদের সামনে এনে বসানো হলো। আয়রা সালাম দিয়ে লজ্জা লাল টুকটুকে হচ্ছে। দুই একটা কথা বলে তারা আয়রাকে যেতে বলল। আয়রাকে নিয়ে চলে গেল পূর্ণতা। তারপর খবর আসলো ছেলে নাকি আয়রার সাথে একাকী কথা বলতে চায়। পূর্ণতা এসে শরণকে নিয়ে গেল। শরণ মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। পূর্ণতা বলল, আসুন। থামালেন কেন? শরণ বলল, আপনি কি বিবাহিত? পূর্ণতা কপাল কুঁচকে বলল, কেন? না, এমনি জানতে মন চাইল। কিছু মনে করবেন না। পূর্ণতা ভাবলো ওর 2 দিন পর ডিভোর্স হয়ে যাবে, তাহলে আর বিবাহিত বলার প্রয়োজন কি? পূর্ণতা বলল, আমি বিবাহিত না। বিবাহিত না কথাটা শুনে কেমন যেন উৎফুল্ল হয়ে উঠল শরণ। পূর্ণতা অবাক হয়ে দেখল শরণকে আয়রার রুমের সামনে এনে বলল, যান, এটা আয়রার রুম। শরণ বলল, ধন্যবাদ বলে শরণ আয়রার রুমের না ঢুকে বসার ঘরে চলে আসলো। পিছন থেকে চেঁচিয়ে ডাকলো পূর্ণতা, কিন্তু থামল না শরণ। পূর্ণতা হতবুদ্ধি চোখে তাকিয়ে আছে। এটা কি হলো? পাত্রীর সাথে দেখা না করে পাত্র চলে গেল কেন? পাগল নাকি? আশালতা ড্রয়িং রুমে ফোন কানে ধরে বসে আছে। তার সামনে বাসার সবাই উৎসুক হয়ে বসে আছে। সবার এত উত্তেজনার কারণ হচ্ছে আশালতা এখন কথা বলছে পাত্র শরণের মায়ের সাথে। তারা যাওয়ার আগে বলে গিয়েছেন বাসায় গিয়ে ফোনে মতামত জানাবে। আয়রা নানির কাছে বড় হয়েছে, তাই নানি ওর বড় গার্জেন। বিয়ের সম্বন্ধ তিনিই এনেছেন। এখন রাত 9টা বাজে। তারা ফোন দিয়েছে, তার মানে এখন তাদের মেয়েকে পছন্দ হয়েছে নাকি সেটা জানাবে। আশালতা বললেন, তা আপনারা ভালোভাবে পৌঁছেছেন তো? শরণের মা বললেন, জি, আমরা ভালোভাবে পৌঁছেছি। তা যেটা বলার জন্য ফোন দিয়েছিলাম, আপনাদের বাসায় যে আরেকটা মেয়ে দেখলাম, তার নাম কি? আশালতা পূর্ণতার দিকে চেয়ে বললেন, জি। পূর্ণতা, কেন, কিছু হয়েছে? না না, কিছু হয়নি। উনি সম্পর্কে আপনাদের কি হয়? আশালতার মুখের আগায় চলে আসলো আমার ছেলের বউ, কিন্তু সঙ্গে সঙ্গে দিদান আর শশীকে ড্রয়িং রুম পেরিয়ে আসতে দেখল। আপদ বিদায় হয়েছিল, বাসার সবাই খুশি হয়েছিল। আবার ছেলে ওই মেয়ের হাত ধরে বাসায় ঢুকছে দেখে তার চোখ মুখ কাঠিন্য হয়ে গেল। পূর্ণতা পাশে দাঁড়ানো ছিল, শাশুড়ির কথা মনোযোগ দিয়ে শুনছিল। ওর নাম বলতে ও হকচকিয়ে যায়, কিন্তু মায়ের গম্ভীর নজরের সামনে তাকানো দেখে তার দৃষ্টি বরাবর সামনে তাকাতেই দেখে দিদান শশীর হাত ধরে বাসার ভেতর ঢুকেছে। ও আমার বোনের মেয়ে, আমাদের বাসায় বেড়াতে এসেছে। ও আচ্ছা, শরণ তো আপনার নাতনিকে পছন্দ না করে পছন্দ করেছে আপনার বোনের মেয়ে পূর্ণতাকে। তার নাকি ওই মেয়েকে লাগবে। সে বাসায় এসে খুব ঝামেলা করছে। আমরা এত করে বুঝালাম, দেখতে গিয়েছি একজনকে আর পছন্দ করে আসলে আরেকজনকে। এটা বলাটা খুবই লজ্জাজনক। তারা অপমানিত বোধ করতে পারে, কিন্তু কোনোভাবে শোনাতে পারছি না। জোর করে আমাকে দিয়ে ফোনটা করালো। কথাটা বলতেও আমি খুব ইতস্ত বোধ করছি, কিন্তু ছেলের জেদের কাছে হার মানতে হলো। তিনি থেমে আবার বললেন, যদি পূর্ণতার বাসা ঠিকানাটা দিতেন খুব উপকার হতো। আপনার সাথে পরে কথা বলছি বলে আশালতা ফোনটা কেটে দিলেন। পূর্ণতা বলল, মা, ওনারা কি বলল? আশালতা বললেন, মেয়ে ওনাদের পছন্দ হয়নি। সমস্যা নাই, আমার নাতনির জন্য আরও বড় ঘর থেকে সম্বন্ধ আসবো, কি বলিস? পূর্ণতা রাগী কণ্ঠে বলল, দূর, অযথায় এত কষ্ট করে রান্না করে খাওয়ালাম, সব বৃথায় গেল। পূর্ণতার রাগে গজগজ করে চলে গেল। আয়রা মন খারাপ করবে, তাই ওকে এটা ওটা বলে ওর মন ভালো করতে লাগলো। শশীকে নিয়ে দিদান রুমে এসেছে। শশী নিজের বাসায় ঠাঁই পায়নি। এক রাত হোটেলে কাটিয়ে নিজের জেদ ভঙ্গ করে দিদানকে নিয়ে কাজী অফিসে গিয়েছিল। বাসায় সবাইকে ফেলে 5 বছর আগেই দিদানের সাথে দেশের বাইরে চলে যায়। তখন সবাই অমত ছিল, তাই এখন যখন বাসায় গেছে কেউ ওকে বাসায় ঢুকতে দেয়নি। আজকে দুজনেই বিয়ে করে এসেছে।
এদিকে আশালতা আজকে প্রচুর ক্ষেপে আছে, আগামীকাল পূর্ণতাকে ফেরত পাঠাবেন। অনেক হয়েছে, আর না, এখানে সার্কাস বানিয়ে মেয়েটার জীবন আর নষ্ট করতে চায় না। ডিনার আগেই শেষ হয়ে গেছে। ফোন কলে ঘন্টাখানেক পার হয়ে গেল, 10:15 বেজে গেছে। সবাই শুনতে চলে যাবে। এই সময় আশালতা সবাইকে ডাকলো জরুরি কথা বলবে বলে। জরুরি কথা শুনতে সবাই উপস্থিত হলেও দিদান আর শশীর খবর নেই। তারা আজকে বিয়ে করে এসেছে, নিজেদের বাসন নিয়ে মেতে আছে। আয়রাকে পাঠালো আশালতা দিদান আর শশীকে ডাকতে। শশী বিরক্ত হয়ে বলল, তোমাদের বাসায় কি একটু শান্তিতে থাকা যাবে না? তোমাকে বিয়ে করা আমার ভুল হয়েছে। এতদিন বিয়ে করিনি, ভালো ছিল। এখন বিয়ে করে ফেঁসে গেলাম মনে হচ্ছে। দিদান আর শশী আসতেই আশালতা দিদানের দিকে চেয়ে বললেন, বিয়ে করে এসেছিস, আমি কিছুই জানতে চাই না। তোর বউ তুই পছন্দ করেছিস, তুই সংসার করবি, তোর ব্যাপার। সেখানে রাগারাগি করার কোনো ইচ্ছা নেই আমার। আমি পছন্দ করে তোকে পূর্ণতার সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়েটা দিয়ে মেয়েটা জীবন নষ্ট করেছে। মেয়েটাকে দূরে বেঁধে আটকে রেখেছিলাম, বিশ্বাস ছিল আমার ছেলে আমার কাজের মান রাখবে। সেই বিশ্বাস আমার ভেঙে গেছে। তোর বাবা 10 বছর আগে নিজের দায়িত্ব কর্তব্য আমার গাড়ি ছাপিয়ে পরপারে চলে গেছে। আমিও যদি সেই দিন চলে যেতে পারতাম, তাহলে এই দিন দেখতে হতো না। তোদের নিজের রক্ত ফানি করে বড় করেছি, মানুষ করেছি, কিন্তু তোকে আমি মানুষ বানাতে পারিনি। আশালতা পূর্ণতার হাত ধরে বললেন, পারলেই অপরাধী মাকে ক্ষমা করিস। আমি তোর চোখে সত্যিই অপরাধী, তোর জীবনটা শেষ করে দিলাম। শশী ফেল করে তাকিয়েছে। ও কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না, কিন্তু ঘটনাটা যে খুব জটিল সেটাও স্পষ্ট বুঝতে পারছে। ও কটমট চোখে তাকালো দিদানের দিকে। দিদান মাথা নিচু করে আছে। আসল ঘটনাটা কিছুক্ষণ বাদেই পরিষ্কার হয়ে গেল শশীর কাছে। ও পাথর হয়ে বসে আছে। আশালতা কথা শেষ করে পূর্ণতাকে নিয়ে চলে গেছে। সবাই তার পথ চলে আছে, শুধু দিদান আর শশী। দিদান শশীর হাত ধরে বলল, রাগ করছো কেন? মায়ের জন্য বিয়েটা করতে হয়েছিল, কিন্তু ওকে কখনোই আমি ওয়াইফ বলে মানিনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। শশী ঠাস করে ছড় মেরে বসলো দিদানকে। তারপর উঠে রাগে গজগজ করে রুমে গিয়ে দরজা আটকে দিল। দিদান দরজার সামনে দাঁড়িয়ে আছে। রাগে ওর হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। দরজায় ধাক্কা দিতে গিয়ে ও রেগে বাসার বাইরে চলে গেল। আশালতা পূর্ণতার দিকে এসে বললেন, পাত্র তোর বিয়ের প্রস্তাব দিয়েছে। চমকে উঠল পূর্ণতা। বিস্মিত চোখে তাকালো আশালতার দিকে। আশালতা বললেন, তোর বাবা মাকে আমি কিভাবে মুখ দেখাবো রে, জানি না। পূর্ণতা চিন্তায় পড়ে গেল। তার মানে এজন্যই ছেলেটা ওকে বিবাহিত নাকি জিজ্ঞেস করেছিল। ও সন্দেহ করেছিল, কিন্তু তাই বলে ওকে পছন্দ করে ফেলবে এটাও কল্পনাও করেনি। নিজের বোকামতে নিজেই স্তব্ধ, সাথে রাগ। ওর চোখ মুখ শক্ত হয়ে গেল। ছেলেকে হাতের কাছে ফেলে কি যে করতে নিজেও জানি না। আশালতা পূর্ণতাকে ধাক্কা দিয়ে বললেন, কি হলো, কোন রাজ্যে হারিয়ে গেলি? আমার খুব ঘুম পাচ্ছে মা, ঘুমাই। চুপচাপ শুয়ে পড়ল পূর্ণতা। গতকাল রাতে ঘুমাতে পারেনি, এজন্য আজকে শুতে ঘুমিয়ে গেল। আশালতা জেগে রইল, তার ঘুম আসছে না। আরও 7 দিন থাকলো পূর্ণতা। এই 7 দিন শশী আর দিদানের কম কাহিনী দেখেনি বাসার সবাই। কিন্তু পূর্ণতাকে বাসা থেকে বের না করে ওদের দুজনকে বাড়ি থেকে বের করবে না, তাই সবটাই নীরবে সহ্য করছে আশালতা। 7 দিনে সব কাগজ রেডি হয়ে গেল। তারপর দিদান আর পূর্ণতার ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হতেই শশীর মাথা ঠান্ডা হলো। পূর্ণতা সোফায় বসে কাগজটাই সাইন করে দিদানের দিকে তাকিয়ে কাবিনের টাকা চাইল। বাসার কেউ কল্পনাও করেনি যে পূর্ণতা কাবিনের টাকা চাইবে। আশালতা বাদে সবাই চমকে উঠেছে, কিন্তু পূর্ণতা সবাইকে আমাকে চরম সীমায় পৌঁছে দিয়ে টাকা দাবি করে বসলো। দিদান গামছে 10 লাখ টাকাও এখন কোথা থেকে দেবে? পূর্ণতা বলল, এত টাকা ইনকাম করে বিদেশ থেকে এসেছেন, সামান্য 10 লাখ টাকা দিতে পারছেন না? ডিভোর্স দিয়ে দিলেন, আরেকটা বউ বাসায় নিয়ে আসলেন, অথচ 10 লাখ টাকা বের করতে পারছেন? টাকা না দিলে আমি কিন্তু মামলা করব আপনার নামে। আয়রার মা পূর্ণতার দিকে এসে বললেন, তুমি টাকা দাবি করছো? তোমাকে কত ভালো ভেবেছিলাম, আর এখন টাকার জন্য বলছো মামলা করবে? পূর্ণতা বলল, আপনার হাজব্যান্ড এখন আপনাকে ডিভোর্স দিয়ে দিলে আপনি কি টাকা চাইবেন না? আপনি হয়তো বা অনেক ভালো টাকার দাবি করবেন না, কিন্তু আমিও তো ভালো না আপু, আমাকে এত ভালো ভেবে লাভ নাই।
আমরা যাদেরকে ভালোভাবে বিশ্বাস করি তারা আসলেই কি আমাদের বিশ্বাসের যোগ্য হয়ে থাকে? আপনার ভাইকেও তো আপনার মা অনেক বিশ্বাস করেছিল, সে কি তার বিশ্বাস রেখেছে? কারো প্রতি অন্ধবিশ্বাস রাখবেন না। আমার টাকা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি, না হলে আমি চলে যাব ঠিকই, কিন্তু মামলা কিন্তু দিয়ে যাব, আপনার ভাইকে জেলের ভাত আমি খাইয়ে ছাড়ব। দিদানের কাছে সর্বোচ্চ 3 লাখ টাকা ছিল। ও সেই টাকাটা দিয়ে বলল বাকি টাকা 1 মাসের মধ্যে পাঠায় দেবে। কিন্তু শশী সেই টাকা দেওয়া নিয়ে বাসায় চিল্লাচিল্লি শুরু করে দিল, কিন্তু তাও পূর্ণতা নড়ছে না। এজন্য শশীর যা গহনা ছিল সে সব এনে পূর্ণতাকে দিল। সব মিলে 10 লাখ টাকা হবে না, কিন্তু পূর্ণতা বলল বাকি টাকা যেন পাঠায় দেয়। দিদান এতদিন পূর্ণতার নির্লিপ্ত ভাব দেখে ভেবেছিল বোকাশোকা মেয়েটা, কিন্তু এতটা চতুরও বুঝতে পারেনি, এভাবে পাঠিয়ে দিল। রাজশাহী থেকে ট্রেনে করে ঢাকা পৌঁছাবে পূর্ণতা। সকালে ট্রেন না ধরতে পেয়ে বিকেলে ট্রেনে উঠেছে পূর্ণতা। বাবা মা ইচ্ছা করে ওকে এত দূরে বিয়ে দিয়েছিল। আচ্ছা, এখন ও যে ডিভোর্স নিয়ে ফিরে যাচ্ছে, এখন কি হবে? ওকে ঢাকার বাইরে পাঠানোর জন্য এত কষ্ট করে এত দূর জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল। ওর খবর যেন কেউ না পায়, এজন্য নিজেরাও কখনো এই 5টা বছর ওর সাথে দেখা সাক্ষাৎ করেনি, না কখনো ফোন দিয়ে ভালো মন্দ খোঁজ নিয়েছে। পূর্ণতা তো তাদের একটা মাত্র সন্তান, ওর সাথে তারা এটা কিভাবে করলো? কেমন করে মেয়ের খোঁজ খবর না নিয়ে তারা থাকতে পারলো? পূর্ণতার ভেতর থেকে তাচ্ছিল্য হাসি বেরিয়ে আসলো। ও জানালার কাছে বসেছে, ট্রেন এখনো ছাড়েনি। ও স্টেশনের ব্যস্ত মানুষের দিকে তাকিয়ে আছে। 5 বছর আগে লাল শাড়ি পরিয়ে বাবা মা এখানে পাঠিয়ে দিয়েছিল বিয়ের তকমাটা লাগিয়ে। আজ ঠিক 5 বছর পর ও সালোয়ার কামিজ করে ডিভোর্সি হয়ে ফিরে যাচ্ছে। বাহ, কি সুন্দর একটা জার্নি। ওকে যখন এই অবস্থায় তারা দেখবে, একটু কি অনুতপ্ত হবে নাকি অহংকার নিয়েই থাকবে? ট্রেন চলতে শুরু করলো। কেউ যেন বাতাসের শীতল হওয়ার সাথে মিশে মিহি কণ্ঠে পূর্ণতার কানে কানে বলল, হামাই ছেড়ে তুমি কোথায় ঠাঁই পাবে না পূর্ণতা। যেখানেই যাও ফিরে তোমায় আমার কাছে আসতেই হবে। তোমার ঠিকানা অনেক আগেই আমার কাছে লেখা হয়ে গেছে। কেঁপে উঠল পূর্ণতা। পরিচিত শহরের ফেরার সঙ্গে সঙ্গে পুরনো ক্ষত জেগে উঠতে শুরু হয়ে গেল। সব কিছু পুরনো, পুরনো জীবন, পুরনো পূর্ণতা, আর এই পূর্ণতার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। অতীতে নিয়ে ভাবতে লাগলো পূর্ণতা। প্রথমে নিজের বাবার কথা ভাবল। পূর্ণতার বাবা শাহিন আলম, যাকে পূর্ণতা জমের মতো ভয় পায়। বাবাকে দেখলে পূর্ণতার হার্টবিট বেড়ে যায়। বাবার সামনে দাঁড়িয়ে কখনো পূর্ণতা একের অধিক কথা বলতে পারে না। বাবাকে ভয় পাওয়ার কারণ আছে। ছোটবেলা থেকে পূর্ণতা তার গম্ভীর বাবার সাথে পরিচিত। বাবার শাসনে বড় হয়েছে। ওকে আদর করে না তাই নয়, প্রচণ্ড আদর করে, কিন্তু বাবার ওই যে মুখটা এতটাই গম্ভীর থাকে যে তিনি আদর করলেও ভীত হয়ে থাকে ওর মন। কিন্তু মায়ের ক্ষেত্রে পুরোই উল্টো। নিজের আসল রূপ একমাত্র মায়ের সামনে প্রকাশ করতে পারে পূর্ণতা। মা যদি সারাদিন ওকে বকে ধমকায় মারে, তবুও পূর্ণতা ভয় পায় না, হাসে মজা করে। কিন্তু বাবার একটা ডাকে ও একদম ভদ্র হয়ে যায়। বাবাকে বেশি পায়নি পূর্ণতা। ছোটবেলা থেকে মায়ের সাথেই থেকেছে। বাবা ছিল আর্মিতে। যতটুকু সময় বাড়িতে কাটিয়েছে বাবার ওই গম্ভীর মুখের জন্য বাবার থেকে দূরে থেকেছে। তখন পূর্ণতা ভাবলো, আচ্ছা, পুলিশ আর্মি এরা কি শুধু রাখতে জানে, হাসতে জানে না? বাবা মাকে যতটা ভালোবাসে ততটাই আরেকজন মানুষকে ভালোবাসত। পূর্ণতার জীবনে বসন্ত এসেছিল। পুরুষ মানুষ বলতে পূর্ণতা একজনকে ধ্যানে জ্ঞানে চিনত, জানত, বুঝত এবং ভালোবাসত। সেই পূর্ণতার জীবনে আগমন করেছিল খুব অদ্ভুতভাবে। যে পূর্ণতার জীবনে নিয়ে এসেছিল বসন্তের হাওয়া। প্রেমের দোলা লেগেছিল পূর্ণতার ছোট্ট মনটায়। প্রেম করার বয়স হয়নি, কিন্তু ছোট পূর্ণতা সেই নাবালিকা বয়স থেকে তার প্রতি আকর্ষিত হয়েছিল। বিড়বিড় করে নামটা পূর্ণতা আড়ালো, প্রভাত। ওর বুকের ভেতরটা চিনচিন করে উঠল। ঠিক 5 বছর পর নামটা মুখে আনলো। নামটা উচ্চারণ করতেই ওর নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো কষ্ট অনুভব হলো। ও হাঁপানি রোগের মতো নিঃশ্বাস নিচ্ছে। ওর চোখের কোণায় জল চিকচিক করছে। আগে এই নামটা উচ্চারণ করলে যতটাই ভালো লাগা, ভালোবাসা মিশ্রিত এক মিষ্টি অনুভূতি হতো, কিন্তু আজ এই সময় এই নামটা উচ্চারণ করতে ওর মতো এত যন্ত্রণা হচ্ছে। বুকের ভেতরটা কেন ফেটে যাচ্ছে যন্ত্রণা। ও শ্বাস নিতে পারছে না। পূর্ণতার পাশে একজন ছেলে বসেছিল, যে হঠাৎ পূর্ণতাকে এমন জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে ভয় পেয়ে যায়। হেই, আপনি ঠিক আছেন? আপনার কি শ্বাসকষ্ট আছে? পূর্ণতা অস্ফুট স্বরে পানি চাইল। ছেলেটা নিজের ব্যাগ থেকে এটা পানির বোতল করে দিল। পানি নিয়ে ডক ডক করে পানি খেয়ে চোখ বন্ধ করে রইল। আস্তে আস্তে ওর কষ্টটা নিবারণ হলো। তারপর
পাশে তাকিয়ে থ্যাংক ইউ বলে বোতলটা ফিরিয়ে দিল। বর্ষাকাল চলছে তখন, পূর্ণতার সবচাইতে পছন্দের মাস। ওর পছন্দের ফুল কদম। ও কদম ফুল দেখে ছোটবেলা থেকে বড় হয়েছে, আর তখন থেকেই ফুলটা পছন্দের তালিকায় আছে, আর এখন অবধি সেটাই বিরাজমান। এদের বাসার সামনে একটা কদম ফুল গাছ আছে। গাছটা ছোট থেকে ওর সাথে আস্তে আস্তে বড় হয়েছে। এখন এত বড় হয়েছে যে হাত দিয়ে ফুল ছেঁড়া যায় না। পূর্ণতা গাছে উঠতে পারে, তাই বড় হলেও কোনো সমস্যা নেই। নিজের প্রিয় ফুল নিজেই পারে। এই ফুল ছেঁড়ার ইচ্ছা হচ্ছে পূর্ণতা নিয়ে স্কুলে যাবে আর বান্ধবীদের দিবে। ফুলের লোভ দেখিয়ে বান্ধবীদের থেকে চকলেট খাবে। সেই জন্যই আজকে গাছে ওঠার জন্য এত লাফালাফি করছে। গতকালে সবাইকে বলে এসেছে ফুল নিয়ে আসবে সবার জন্য। আকাশটা মেঘলাটে হয়ে আছে। গাছের ওঠার পরে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো বিপদ হবে। পূর্ণতা এখন কদম গাছের নিচে দাঁড়িয়ে ঘাড় পিছন দিকে ঝুলিয়ে দৃষ্টি গাছের ডালে থাকা হলুদ কদম ফুলের দিকে রেখেছে। বৃষ্টির আগেই নেমে যাবে, এতক্ষণে নেমে যেতে পারতাম, শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করছি। পূর্ণতা তরতর করে গাছের আগায় উঠে গেল। তারপর ডালে থেকে হলুদ কদম ফুলের ডাল ছেড়ে নিচে ফেলছে, বান্ধবীদের জন্য একটা একটা করে আর নিজের জন্য একটা। সবগুলো ছাড়া হতেই কালো আকাশের দিকে তাকিয়ে বলল, এই যে মেঘ, আমাকে তো খুব ভয় দেখাচ্ছিলে, উঠতে পারবো না। এই যে উঠেছি, বৃষ্টি এখনো আসেনি, এবার আমি নেমে যাবো, হি হি। বলে পূর্ণতা নিচের ডালে পা দিয়ে নিচে নামতেছিল, তখনই জোর জোর করে বৃষ্টি নামতে শুরু করে। স্তব্ধ হয়ে পূর্ণতা গাছে আগায় বসে পড়ে। এটা কি হলো? শেষ মুহূর্তে বৃষ্টি আমাকে বিপদে ফেলে দিল। এখন আমি নামবো কিভাবে? এত জোরে বৃষ্টি নেমেছে যে 2 মিনিট গাছে পিচ্ছিল হয়ে গেল। এবার পূর্ণতা গাছের ডাল ধরে রাখতে পারছে না। ওর হাত পিচ্ছিল হয়ে যাচ্ছে। ও সাবধান নিচের ডালে এসে বসে রইল। এখানে থেকে পড়লে হাত পা ভাঙবে না, কিন্তু ব্যথা পাবে প্রচুর। কাঁদো কাঁদো মুখ করে আকাশের দিকে তাকিয়ে আছে পূর্ণতা। গাছের ডাল বেয়ে টপ টপ করে পানি পড়ে শরীর ভিজিয়ে দিয়েছে। উপরের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না। বৃষ্টির বেগ এতটাই ভেতর থেকে মায়ের চিৎকার ভেসে আসছে। ওর নাম ধরে ডাকছে। যদি মা ওকে আজকে এখানে দেখে, ও ফিরে বেতার বাড়ি পড়বে। সাহায্যের জন্য মাকেও এখন ডাকা যাবে না, নামার পরে মায়ের খেতে হবে। কাঁদো কাঁদো মুখ করে পূর্ণতা বসে আছে, কি করবে ভেবে পাচ্ছে না। তখনই ও দেখতে পায় ওর গাছের নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাবাগোবা টাইপের। ছেলেটা মুখে মোটা ফ্রেমের একটা চশমা, ডোলা শার্ট আর একটা প্যান্ট, কাঁধে একটা ব্যাগ। ছেলেটা নিচ থেকেও ছেঁড়া কদমগুলো হাতে নিচ্ছে তুলে। এত বড় সাহস! কে এই ছেলেটা? কোথা থেকে আসলো? আমার এত কষ্টের কদম ফুল নিচ্ছে কেন? রাগে চেঁচিয়ে উঠল পূর্ণতা, এই কে আপনি? আমার ফুল নিচ্ছেন কেন? তাড়াতাড়ি আমার ফুল রেখে দিন। আমি এত রিস্ক নিয়ে এত কষ্ট করে ফুলগুলো ছিঁড়লাম, আর উনি কোথা থেকে উড়ে এসে আমার ফুল নিয়ে নিচ্ছে? কত বড় সাহস! ছেলেটা ফুল হাতে নিয়ে পূর্ণতা কোথা থেকে কথা বলছে ওকে খুঁজছে আশেপাশে। পূর্ণতা রেগে বলল, আমি কি আপনার আশেপাশে ঘুরছি? আমি উপরে আছি, উপরে তাকান, আশেপাশে না খুঁজে, বুদ্ধ। ছেলেটা মাথা তুলে উপরে তাকাতেই পূর্ণতাকে দেখতে পায়, একটা শ্যামবর্ণের ছেলেকে। প্রভাত পূর্ণতার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুমি গাছের ডালে বসে কি করছো? এই বৃষ্টির মধ্যে পড়ে যাবে তো। পূর্ণতার আগে দাঁতে দাঁত চেপে বলল, আমার ফুল তাড়াতাড়ি ওখানে রাখুন বলছি, না হলে ভালো হবে না। এত উত্তেজিত হবে না, পড়ে যাবে তো। আল্লাহ, তুমি ওখানে কিভাবে উঠলে? তোমার কি একটু ভরডয় নেই? পূর্ণতা মুখ অহংকারী গলায় বলল, আমি কি আপনার মতো হাবাগোবা ভীত টাইপের নাকি? আমি যথেষ্ট সাহসী, বুঝছেন? আমি এখান থেকে পড়বো না। অহংকার বেশিক্ষণ টিকলো না। পূর্ণতা বলতে বলতে হাতের বাঁধন আলগা করে দিয়েছিল, আর তাই নিজের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায় সব পিচ্ছিল খেয়ে। পূর্ণতাকে পড়ে যেতে দেখে প্রভাত স্তব্ধ হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে নিজের দুহাত নায়ক স্টাইলে বাড়িয়ে দেয় পূর্ণতাকে ধরার জন্য। কিন্তু এখানে তো পূর্ণতা আর প্রভাত নায়ক নায়িকা নয়, আর না এটা সিনেমা। এর জন্যই প্রভাত নায়কদের মতো পূর্ণতাকে ধরে ভারসাম্য রাখতে পারে না। অন্যদিকে পূর্ণতার হাতের উপরেই পড়ে, কিন্তু দুজনেই মাটিতে বসে পড়ে। পূর্ণতার শরীরের ভার গিয়ে পড়ে প্রভাতের হাতে ও হাঁটুতে। প্রভাত খুবই ব্যথা পায়। ব্যথায় মুখশ্রী নীল হয়ে ওঠে। গাছটা খুব বেশি উঁচু ছিল না, তাহলে আজকে দুজনে হাড়গোড় ভেঙে যেত, কিন্তু মোটামুটি পরিমাণ ব্যথা পেয়েছে দুজনে। কোমর ধরে উঠে হাত পা ঝাড়তে লাগে। ফুলের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় পূর্ণতা। এত কষ্ট করে ফুলগুলো
পারলো, আর ওদের দুজনের সাফাই পড়ে ফুল নষ্ট হয়ে গেছে। পূর্ণতা আঙ্গুল তুলে প্রভাতকে বলল, আপনি যদি ফুলগুলো না কুড়িয়ে নিতেন তাহলে আপনার হাতে ফুলগুলো থাকতো না, আর এভাবে আমাদের দুজনে সিপাই পড়ে নষ্ট হতো না। প্রভাত বলল, কেঁদো না, আমার জন্য কোনো মেয়ে কাঁদলে আমার খুব কষ্ট হয়, আমি তোমাকে ফুল আবার পেরে দেব। পূর্ণতা কপাল কুঁচকে বলল, মেয়ে কাঁদলে আপনার কষ্ট হয়? ছেলেরা কাঁদলে বুঝি মজা লাগে? প্রভাত ওর কথায় হেসে বলল, মেয়েদের মতো ছেলেরা কথায় কথায় কেঁদে বাসায় না, মেয়েদের মতো ছেলেরা চিৎকার দুনে না, এজন্যই শুধু মেয়েদের উল্লেখ করে বললাম। প্রভাতের কথার মানে বুঝতে পেরে পূর্ণতা চোখ মুখ কঠিন হয়ে এলো। তার মানে আপনি বুঝালেন মেয়েরা কথায় কথায় কাঁদে, আপনি মেয়েদের চিৎকার দুনে বললেন? দেখো, যেটা সত্যি সেটা মানতে শিখো। আমি কি মিথ্যা বলেছি? রাগে পূর্ণতার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হবে। ও রাগে অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে প্রভাতের দিকে। ছেলেটাকে যতটা হাবাগোবা ভেবেছিল ততটা না। প্রচণ্ড বেয়াদব একটা ছেলে। কিভাবে আমাকে অপমান করলো? ঠান্ডা মাথায় অপমান যাকে বলে। প্রভাত তখনও হাসি হাসি মুখ করে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। পূর্ণতা এই বেয়াদব ছেলের সাথে আর একটা কথাও বলতে চায় না, তাই রাগে গজগজ করে বড় বড় পা ফেলে বাসার দিকে হাঁটা ধরল। পূর্ণতাকে মিটিমিটি হাসতে দেখে পাশে বসা ছেলেটা কপাল কুঁচকে তাকিয়েছে। মেয়েটা পাগল নাকি ভাবছে ছেলেটা, এই হাসছে এই কাঁদছে, মেয়েটার হাবভাবও কিছুই বুঝতে পারছে না। ছেলেটার ফোনের রিংটোন জোরে বাজতে পূর্ণতার ধ্যান শূন্য হয়। ও সোজা হয়ে এক পলক ছেলেটার দিকে তাকিয়ে আবার জানালার দিয়ে বাইরে দৃষ্টি ফেলে। ছেলেটি ওকে ডেকে বলে, একটা কথা জিজ্ঞেস করবো? পূর্ণতা জানালা থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটার দিকে তাকালো, তারপর গম্ভীর মুখ করে দৃষ্টি সরিয়ে নিল। ছেলেটি জবাব না পেয়ে বলল, আই এম তুষার, আপনি? পূর্ণতা কটমট করেছে, গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনার নাম জানতে চেয়েছি? তুষার থতমতে খেয়ে বলল, জি না, কিন্তু আমিই বললাম 5-6 ঘন্টা একসাথে জার্নি করব, পাশাপাশি বসে থাকবো, কিন্তু পরিচিত হব না। ব্যাপারটা কেমন না? ধরেন হঠাৎ একদিন আমাদের দেখা হয়ে গেল, তখন কি বলে সম্বোধন করব? পূর্ণতা বিরক্তিকর কণ্ঠে বলল, আমাদের কখনোই দেখা হবে না, আর হলেও আমি আপনাকে চিনব না। আপনার আমাকে চেনার প্রয়োজন নেই। আপনি মনে হয় অনেক বেশি ডিপ্রেশনে আছেন, তাই না? পূর্ণতা আর কোনো জবাব দিল না। রাগী দৃষ্টিতে একবার তুষারের দিকে চেয়ে অন্যদিকে তাকালো। এমনটা বাচাল মানুষের সাথে ওকে বুঝতে হলো। পূর্ণতা ফের অতীতে চলে গেল। ভিজে ভিজে বাসায় যেতে পূর্ণতা মায়ের কাছে এক গাদা বকুনি খেল। পূর্ণতার তখন মেজাজ গরম হয়ে আছে প্রভাতের সাথে ঝগড়া করে, আর ফুলগুলো সব নষ্ট হয়ে গেল। কে ওই লোকটা? তখন আর এটা মাথায় আসেনি। ছেলেটা ওদের বাসায় কি করছে? পূর্ণতা মায়ের বকা তোয়াক্কা না করে রুমে চলে গিয়েছে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, পরিবেশটা শীতল, ও গোসল করে ড্রেস চেঞ্জ করে নেয়। এখন এক কাপ চা খাওয়া দরকার, এজন্য ও নিচে আসে। এসে দেখে ভেজা পোশাকে প্রভাত সোফায় বসে আছে। ও চোখ কপালে উঠে যায় প্রভাতকে নিজেদের ড্রয়িং রুমে বসে থাকতে দেখে। ও তেড়ে এসে প্রভাতের দিকে, আপনি আমার বাসায় কি করছেন? কোন সাহসে আমার বাসায় ঢুকেছেন? আম্মু কোথায়? বলে চিৎকার করে আম্মু বলে ডেকে উঠল। এদিকে প্রভাত পূর্ণতার চিৎকার শুনে বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে। প্রভাত পূর্ণতার চিৎকার শব্দ শুনে কানে হাত দিয়ে রেখেছে। পূর্ণতা চিৎকার করে একটা না আম্মু বলে ডাকছে। ভেতর থেকে ওর আম্মু ধমক দিল ওকে। পূর্ণতার চিৎকার থামিয়ে অপমানিত বোধ করে তাকালো প্রভাতার দিকে। দেখলো প্রভাত কানে হাত দিয়ে রেখেছে। ও চোখ ছোট ছোট করে বলল, আপনি কানে হাত দিয়েছেন কেন? প্রভাত কান থেকে আঙ্গুল সরিয়ে বলল, যেভাবে চিৎকার করছিলে কানে তালা ফেটে বয়রা হয়ে যেতাম, সেই ভয়েই পন্থা অবলম্বন করতে হলো। আপনার এত বড় সাহস, আপনি আমাকে আমার বাসায় দাঁড়িয়ে অপমান করছেন? পূর্ণতার মা রুজিনা বেগম এগিয়ে এসে বললেন, প্রভাতকে? হ্যাঁ, ভাইয়ের সাথে কথা বললাম। তুমি তাহলে ভাড়া থাকবে? প্রভাত বলল, জি আন্টি। পূর্ণ, যা তো প্রভাতকে ওই রুমটা দেখিয়ে দিয়ে আয়। গতকাল যে রুমটা পরিষ্কার করালাম ওই রুমে থাকবে, চাবিটা নিয়ে যায়, আমার ড্রেসিং টেবিলের সামনেই রাখা আছে। পূর্ণতা আকাশ থেকে পড়ে বলল, হোয়াট? উনি আমাদের বাসায় থাকবে কেন আম্মু? জানো উনি কত বেয়াদব? আমি কত কষ্ট করে গাছে উঠে এতগুলো ফুল পারলাম,
আর ওনার জন্য সবগুলো ফুল নষ্ট হয়ে গেছে। আমাদের বাসায় এসে আমাকে অপমান করছে। তুমি ওনাকে আমাদের বাসায় থাকতে দিচ্ছ? অসম্ভব, আমি ওনাকে কিছুতেই আমাদের বাসায় থাকতে দেব না। এই যে বের হন আমাদের বাসা থেকে, এক্ষুনি বের হন বলছি। উত্তেজনায় পূর্ণতা গাছে ওঠার কথা বলে দিয়েছে। রোজিনা বেগম মেয়ের দিকে কটমট করে চোখে তাকিয়ে বললেন, তুই আবার গাছে উঠেছিলি? পূর্ণতা নিজের কথায় নিজেই ফেঁসে গেছে বুঝতে পেরে আমতা আমতা করতে লাগলো। রোজিনা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? তাড়াতাড়ি সরি বল, আর আমি যা বলছি তাই কর, বেয়াদব মেয়ে। মা রেগে আছে বুঝতে পেরে পূর্ণতার মায়ের ধমকের উপরে কথা বলল না, কিন্তু ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছে। পূর্ণতা ওর মায়ের দিকে থেকে চোখ সরিয়ে আগুন দৃষ্টিতে তাকালো প্রভাতের দিকে, তারপর গজগজ করে চলে যাওয়া দৌড়ল। রোজিনা বেগম প্রভাতের দিকে তাকিয়ে লাজুক কণ্ঠে বললেন, ওর কথায় কিছু মনে করো না প্রভাত, ছোট তো, বোঝে না কোথায় কি বলতে হয়। এক বাপের এক মেয়ে তো, এজন্য মাথায় 100 ডিগ্রি রাগ। দেখো না কেমন সেটাং সেটাং করে কথা বলল। বাবাকে দেখে একটু ভয় পায়, কিন্তু তাকে তো কাছেই পায় না, সে তো তার কাজ নিয়েই ব্যস্ত। আমি যখনই রাগ দমক দিই না কেন, এই মেয়েকে শোধরাতে পারি না। চলো আমি তোমাকে এরকম দেখিয়েছি। প্রবলেম নেই আন্টি। রোজিনা বেগম রুমে চলে গেল চাবি আনতে। অল্প বেশি মেয়েদের রাগটা একটু বেশিই থাকে, এরা বুঝে কম, চিল্লায় বেশি। প্রভাত সিঁড়ির কাছে পূর্ণতাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে শুনিয়ে শুনিয়ে বলল। সে এর গোড়ায় দাঁড়িয়ে পূর্ণতা প্রভাতের কথা শুনে রাগে অগ্নিমূর্তি ধারণ করলো। পূর্ণতা রুমে এসে ঠাস করে দরজা আটকে দিল। রুমে এসে রাগে চিৎকার করে উঠল, আম্মু কীভাবে ওর নামে বদনাম করলো একটা বাইরের বেয়াদব ছেলের কাছে। নিজের মেয়ের প্রতি কোনো ভালোবাসা নেই, কীভাবে ওকে অপমান করলো ছেলেটা। ওদের বাসায় এসেছে আর ওকেই সমানে অপমান অপদস্থ করে যাচ্ছে, আর ও কিচ্ছুটি করতে পারছে না। রোজিনা বেগম প্রভাতকে দুপুরের খাবার ওদের সাথেই খেতে বললেন, কারণ যে বৃষ্টি, এই অবস্থা বাইরে যাওয়া সম্ভব নয়। আর প্রভাত সাথে করে একটা ব্যাগ এনেছে, যাতে শুধু নিজের প্রয়োজনীয় জামা কাপড়ও বই খাতা নিয়ে এসেছে। প্রভাত রুমে এসেই ফোনটা অন করে চার্জে বসালো আর নিজের ভেজা পোশাক পরিবর্তন করে নিল। শীতে চামড়া সাদা হয়ে গেছে, অনেক সময় ধরে ভিজেছিল। দুইটা হাসিয়ে দিল। প্রভাত ল্যাপটপ বের করে ভালো করে মুছে নিল, যদি পানি যায় সর্বনাশ হবে। ব্যাগে কয়েকটা বিস্কুট ছিল, একটা ছেড়ে কামড় দিতে লাগলো, কারণ সকাল থেকে না খাওয়া। 1 কাপ চা ব্যতীত কিছুই খাওয়া হয়নি। প্রভাত পড়ালেখার জন্য ঢাকায় এসেছে, স্টুডেন্ট ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কিন্তু লোক না থাকায় হোস্টেলে সিট পায়নি। এজন্য এই বিলম্ব পদ্ধতি। ভাড়া ছাড়া প্রভাত থাকবে না। ঢাকা শহরে নিজের আপন কেউ না থাকলেও নিজেদের এলাকার মোটামুটি ভালো পরিবারের ছেলেও। প্রভাত ল্যাপটপে কিছু করছে আর বিস্কুট খাচ্ছে। তখন দরজায় নক না করে রুমে প্রবেশ করলো পূর্ণতা। পূর্ণতাকে জোর করে ধমক দিয়ে পাঠিয়েছে এখানে। প্রভাতকে খেতে ডাকতে পাঠিয়েছে রোজিনা পূর্ণতাকে। পূর্ণতা সোজা রুমের ভেতরে গিয়ে কোমরে হাত দিয়ে বলল, আপনি তখন কি বলছিলেন যেন? প্রভাত ল্যাপটপ অফ করে সোজা হয়ে ওর দিকে তাকিয়ে বলে, কি বলছিলাম? সাধু সাজবেন না, আমি কিন্তু সব শুনেছি। শুনলে আবার আমাকে জিজ্ঞেস করছো কেন? নাকের ফাটা ফুলিয়ে পূর্ণতা বলল, আমার বাসায় এসে আমাকে পাল্টা প্রশ্ন করছেন? দয়া করে থাকতে দিয়েছি তাই মাথায় উঠে বসবেন, তাই না? আমি তো তোমার কাছে দয়া চাইনি, আমি ভাড়া দিয়েই থাকবো। আমাকে টাকার গরম দেখাচ্ছেন? কই না তো। এতই যেহেতু টাকা, তাহলে এখানে থাকছেন কেন? চলে যান। আমাদের বাসা আপনার মতো বেয়াদব ছেলের কোনো জায়গা না। রাগে পূর্ণতার পশা মুখটা লাল হয়ে উঠেছে। রীতিমতো এই ছেলেটা ওকে অপমান করেছে। মা এই বেয়াদব ছেলেকে খেতেও অফার করেছে, আবার ওকে ডাকতে পাঠিয়েছে। ও তাকে খেতে নয়, আজ বাসা থেকে তাড়িয়ে ছাড়বে। প্রভাত বিস্কুটের প্যাকেট থেকে আরেকটা বিস্কুট বের করে কামড় দিয়ে বলল, বিস্কুট খাবে? পূর্ণতা মুখটা হা করে বলল, এত অপমান করছি, তাও আপনার লজ্জা লাগছে না এখানে থাকতে? আমাকে আবার বিস্কুট সাধছেন? অল্প বয়সী মেয়েরা দেখতেও যেমন সুন্দরী হয়, তেমনি রাগটাও
মাথায় উঠে থাকে। এরা বুঝে কম, লাফায় বেশি। তুমি এখনো বাচ্চা। তোমার কথা ধরে বাসা থেকে চলে যাওয়ার মতো বোকা আমি নই। বাচ্চাদের সব শুনতে হয় না বলেই প্রভাত ওকে রেখেই নিচে নেমে এলো। পূর্ণতা কাঁদবে না হাসবে বুঝতে পারছে না। এই ছেলেকে বাসা থেকে এত সহজে তাড়ানো যাবে না। ভারী নির্লজ্জ ছেলে, এত অপমান করছে তাও যাচ্ছে না। পূর্ণতা বিছানা থেকে অর্ধেক বিস্কুটের প্যাকেট নিয়ে সেটা 2 হাতে মুচড়ে ঘুরে ঘুরে করে বিছানায় ফেলে চলে আসলো। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।